আসসালামু আলাইকুম। আমরা এটা ফার্স্ট চ্যাপ্টারের আমরা যে ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম যে কি দেখা হয়েছে যে আমাদের এই চ্যাপ্টারে ওরিসি বের করতেছি আমরা একটা রেপ্লিকেশন অরিজিন ডিএনএ এর ক্ষেত্রে। তো আমরা লাস্ট ক্লাসে যা দেখলাম তা হচ্ছে হিডেন মেসেজ বের করতেছিলাম রেপ্লিকেশন অফ অরিজিন। প্রথমত অরিজিনটা জানি সেটা চিন্তা করে হিডেন মেসেজটা বের করছি। এরপর আমরা হিডেন মেসেজ বের করার জন্য মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ডগুলো বের করলাম এবং এর পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমার ওরিসিটাই যদি না জানা থাকে তখন আমরা কিভাবে বের করবো। তার জন্য আমরা কি চিন্তা করলাম যে ক্লাম্প বের করব, হিডেন মেসেজের উপর বেস করে আমরা ক্লাম্পগুলো বের করব। তো আজকে যে ক্লাসটা আমরা করব যে আমরা এখনো কি করব, ওরিসি বের করতে যাচ্ছি কিন্তু অন্য পদ্ধতিতে বের করার চেষ্টা করব। তার জন্য আমার আগে একটু বেসিকটা জানা দরকার আছে। ডিএনএ এর ক্ষেত্রে আমরা যে বেসিক নিয়ে এই ওরিসিটা বের করার ট্রাই করব সেটা হচ্ছে যখন ডিএনএ রেপ্লিকেট হতে নেয় তখন কি করে, আমরা দুইটা ডিএনএ যদি আমরা দেখি, আমরা যেহেতু বলছি যে আমরা ব্যাকটেরিয়াল ডিএনএ নিয়ে চিন্তা করতেছি, ইট মিনস আমরা কি করতেছি, এটা সার্কুলার ডিএনএ নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা কি জানি ডিএনএ গুলো যে 5 থেকে 3 দিকে ওদের ডিরেকশনটা থাকে। একটা হচ্ছে 5 থেকে 3 এবং নিচেরটাও 5 থেকে 3 দিকে ডিরেকশনটা থাকে। এবং এখানে আমরা ধরে নিলাম যে আমার ওরিসিটা এখানে দেওয়া আছে। ওরিসি থেকে ও কি করবে, আমরা ওরিসি থেকে কি করবে, ও রেপ্লিকেট করা শুরু করবে। সো রেপ্লিকেটটা কিভাবে স্টার্ট করে, রেপ্লিকেটটা কি করে, ও প্রথমত ওদের মাঝখানে যে ডিএনএ এর ক্ষেত্রে যে বন্ডটা থাকে সেই বন্ডটা রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে যাবে বন্ড তাহলে সিঙ্গেল স্ট্যান্ডে রূপান্তর করে ফেলে এবং পরবর্তীতে ওই ওরিসি পজিশন থেকেই স্টেপ বাই স্টেপ কি করা শুরু করে। এই রেড কালার দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা, আমরা বলছিলাম যে একটা প্রোটিন জয়েন করে, প্রোটিন জয়েন করার পরপরই ওই পজিশনে প্রোটিন জয়েন করা নাইমারের যে প্রোটিন আছে সেগুলো জয়েন করেই, স্পেসিফিক প্রোটিন জয়েন করার পরেই আমার কি হয়ে যায়, ডিএনএ রেপ্লিকেট করা শুরু করে দেয়। কিন্তু এখানে একটু ভেজাল আছে, সেটা হচ্ছে আমরা দেখতেছি কি উভয় দিক থেকেই কিন্তু আমার কি হচ্ছে, ডিএনএ গুলো রেপ্লিকেট হয়ে চলে যাচ্ছে। যতই খুলতেছে বন্ড ওপেন হচ্ছে ততই আমার কি হচ্ছে যে নতুন ডিএনএ এখানে কি হচ্ছে, নতুন যে সিঙ্গেল স্ট্র্যান্ড গুলো ছিল সেগুলো ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা এভাবে কাজ করে না। সবসময় কি কোন ডিরেকশনে যায়, আমার প্যারেন্ট ডিএনএ যেটা আছে, আমার এখানে কি সবুজটা হচ্ছে যেখানে প্যারেন্ট ডিএনএ আর উপরেটা হচ্ছে যে এটার জন্য প্যারেন্ট ডিএনএ। তো প্যারেন্ট ডিএনএ যেখানে থাকে আমার নতুন যে ডিএনএ জেনারেট হয় সেটা হচ্ছে যে প্যারেন্ট ডিএনএ এর অপোজিটে। ইট মিনস আমি যদি এই ডিএনএ এর জন্য দেখি তাহলে অনলি এই দিকেই জেনারেট হবে। আর আমি যদি এই ডিএনএ এর জন্য দেখি, আপনারা যদি অ্যারোটা দেখেন তাহলে এটা অবশ্যই তাহলে শুধু এই দিকটাই জেনারেট হবে, এই দিকটা এগুলো ভুল দেওয়া আছে। এগুলো কিভাবে জেনারেট হয়, যেমন ফার্স্ট অফ অল শুধু যেহেতু আমার এই প্রথম যে নীল কালারটা আছে, নীল কালার যে ডিএনএটা আছে সেটার দিকটা হচ্ছে এদিকে, তাইলে আমার অবশ্যই এটার যে নতুন ডিএনএ জেনারেট হবে সেটা হবে যে এদিক দিয়ে। এবং একইভাবে এই পরের যেটা আছে সেটার দিকটা হচ্ছে যে এদিক দিয়ে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তার জন্য এটার অপোজিট দিকে নতুন ডিএনএটা জেনারেট হবে। তো এই যে স্ট্যান্ড গুলো আছে সেগুলোতে কিন্তু জেনারেট হবে না, এটা এখান থেকে কিন্তু এদিকে আসে জেনারেট করবে না। এটাও একইভাবে এদিক থেকে আসে অরিজিন থেকে অপোজিট দিকে জেনারেট করতে পারবে না। এটা হচ্ছে একটা ডিএনএ এর বৈশিষ্ট্য। ডিএনএ যখন নতুন ডিএনএ জেনারেট করে তখন এটা হচ্ছে যে এর বৈশিষ্ট্য। সো এখন যে দিক থেকে জেনারেট করে, যে দিক দিয়ে এগুলা ক্রিয়েট হচ্ছে এরকম কন্টিনিউয়াসলি ক্রিয়েট হতে থাকবে, সেটাকে বলা হয়, সেই পোর্শনটাকে বলা হয় রিভার্স হাফ স্ট্র্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে ব্লু কালারের জন্য। আর গ্রিন কালার যেটা আছে ভিতরের দিকে যে ডিএনএটা আছে সেটার জন্য রিভার্স হাফ স্ট্র্যান্ড হচ্ছে যে এই পোর্শনটা। কেন, এখানে কন্টিনিউয়াসলি আমার কি করবে, জেনারেট হতে থাকবে এবং কখনোই খালি বন্ড থাকবে না। ঠিক আছে, এখানে খালি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিএনএ গুলো নিজেদের বন্ড ছাড়িয়ে দেওয়ার পরপরই কিন্তু নতুন ডিএনএ জেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু এই পোর্শনে যদি দেখি আমরা একটু, এই পোর্শনে কিন্তু হচ্ছে না সবুজের জন্য আর নীলের জন্য বা বাইরের যে ডিএনএ আছে সেটার জন্য এখানে আমার কোনো জেনারেট হচ্ছে না নতুন ডিএনএ। সো এখানে আমার কোনো প্রবলেম নাই, রিভার্স হাফ স্ট্র্যান্ডে কোনো প্রবলেম নাই, কারণ এটা কন্টিনিউয়াসলি জেনারেট হচ্ছে। যা প্রবলেম হবে এগুলো হচ্ছে ফরওয়ার্ড হাফ স্ট্র্যান্ড, যেগুলোকে চিকন কালার দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে, ওটা হচ্ছে ফরওয়ার্ড হাফ স্ট্র্যান্ড। যেমন এটার জন্য ফরওয়ার্ড হাফ স্ট্র্যান্ড হচ্ছে যে এটা সবুজ কালারটা, আর নীল কালারের জন্য ফরওয়ার্ড হাফ স্ট্র্যান্ড হচ্ছে যে এটা। এখানে একটা বড় একটা প্রবলেম হয়, কেন, কারণ এরা অনেক সময় ধরে ওয়েটিং পজিশনে থাকে। ঠিক আছে, যেমন ধরেন এখানে যতই আগাবে ততই ওরা কি করে, এটা কন্টিনিউয়াসলি কিন্তু রিভার্স হাফ স্ট্র্যান্ডে কি হচ্ছে, ডিএনএ জেনারেট হয়ে যাচ্ছে, বাট ফরওয়ার্ড হাফ স্ট্র্যান্ডে জেনারেট হয় না। জেনারেট হওয়ার জন্য অন্য একটা পদ্ধতি আছে। যেমন আমরা যদি ভালো করে খেয়াল করি, জেনারেট করে স্পেসিফিক যদি কিছু পরিমাণ একটা জায়গা খালি হয় তখন যে কি করে, ও ওদের যে প্যারেন্ট যেটা আছে প্যারেন্ট ডিএনএ তার অপোজিটে জেনারেট করে, কিন্তু স্টেপ বাই স্টেপ করা হয়। আমরা যদি ছবিটা সেকেন্ড স্টেপ ছবিটা দেখি, দেখেন এখানে কিন্তু খালি রয়ে গেছে, তখন কি করবে, ও পরবর্তী স্টেপে জেনারেট করবে। তো রিভার্স হাফ স্টেপে যেটা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি জেনারেট করে,
আর ফরওয়ার্ড হারভেস্টার যেটা হয় সেটা হচ্ছে যে পার্টলি জেনারেট করে, এটা কন্টিনিউয়াসলি জেনারেট হয় না। এই জেনারেট যে পোর্শন গুলো আছে সেগুলোকে বলা হয় ফ্র্যাগমেন্ট এবং ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। তো এটা এভাবেই জেনারেট করা হয়। রিভার্স হারভেস্টারে দেখেন আপনারা কন্টিনিউয়াসলি জেনারেট হয়েছে একটা পুরো, কিন্তু ফরওয়ার্ড হারভেস্টার যেটা আছে সেটাতে কিন্তু ওকাজাকি ফ্র্যাগমেন্ট জেনারেট হচ্ছে, মানে ফ্র্যাগমেন্ট আকারে এগুলো জেনারেট হচ্ছে। একইভাবে বাইরেটা যদি দেখেন এক্স্যাক্টলি সেভাবেই কাজ করতেছে। তো এগুলো পরবর্তীতে কি হয়, ওই প্রোটিনগুলো জেনারেট, ওই প্রোটিনগুলোকে যেগুলো এক্সট্রা প্রোটিন ছিল ওই প্রোটিনগুলো বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে সবগুলো ডিএনএ জয়েন করে দেওয়া হয়। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা বৈশিষ্ট্য পাইতেছি যে রিভার্স হারভেস্টার যেটা আছে সেটা কখনোই খালি থাকে না, কারণ কি এটা কন্টিনিউয়াসলি জেনারেট হতে থাকে। কিন্তু ফরওয়ার্ড হারভেস্টার যেটা আছে সেটা হচ্ছে একটা ওয়েটিং পজিশন আছে, এবং ওয়েটিং পজিশনে কি করে ওরা সিঙ্গেল ভাবে থাকে, সিঙ্গেল স্ট্যান্ড আকারে থাকে। কিন্তু রিভার্স হারভেস্টার কখনোই সিঙ্গেল আকারে থাকে না, সবসময় ডাবল স্ট্যান্ডে থাকে। তো এই জিনিসটা আমার জেনে কি লাভ হবে, মানে এই থিওরিটা আমার জেনে কি লাভ হবে, সেটা হচ্ছে যে আমার ওরসি বের করার জন্য একটা প্রধান একটা কাজ। এটা ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা নিউক্লিওটাইডের ক্ষেত্রে হায়ার মিউটেশন, মিউটেশন বলতে আমার যে নিউক্লিওটাইড গুলো থাকে এ সি জি টি যেগুলো আছে সেগুলা অনেক সময় কি হয়ে যায়, অনেক সময় মিউটেট হয়ে একটা নিউক্লিওটাইড থেকে অন্য নিউক্লিওটাইডে রূপান্তর হয়ে যায়। এবং এই রূপান্তর হওয়ার মানে মিউটেশন হওয়ার হায়ার প্রবাবিলিটি কখন, যখন ওরা সিঙ্গেল স্ট্র্যান্ডে থাকে। ইট মিনস আমার হায়ার প্রবাবিলিটি হচ্ছে যে এই পজিশনে, ওয়েটিং পজিশন, আমার এই পজিশনে কখনোই আমার মানে হয় মিউটেশন হবে কিন্তু অনেক অল্প আকারে হবে, কিন্তু এটাতে প্রবাবিলিটিটা অনেক বেশি হওয়ার, কেন সিঙ্গেল স্ট্যান্ড, কারণ করে এখানে বন্ড খালি আকারে আছে, খালি থাকার কারণে অনেক সহজেই কি করতে পারবে, মিউটেট করতে পারে। কিন্তু এখানে বন্ড জয়েন্ট করে ফেলার কারণে ও আর মিউটেট হতে পারে না। তো এখন আমাকে জানতে হবে তাহলে যেটা মিউটেট হায়ার মিউটেশন বেশি সেটা শর্টেজ বেশি, স্বাভাবিক। ধরে নেন যদি আমার এ মিউটেট বেশি হয়ে যায়, এই মিউটেট হয়ে যদি অন্য কোনো নিউক্লিওটাইডে রূপান্তর হয়ে যায়, তাহলে ওই যে পোর্শনটা আছে ডিএনএ যে পোর্শনে আমার এ মিউটেশনটা বেশি, এ নিউক্লিওটাইডের মিউটেশনটা বেশি, তাহলে ওখানে এর ঘাটতি দেখা দিবে। তো এখন আমাকে জানতে হবে যে কোনটার মিউটেশন, জানতে পারলাম যে সিঙ্গেল স্ট্যান্ডে মিউটেশনের প্রবাবিলিটিটা বেশি থাকে। দেখুন কোন নিউক্লিওটাইডের মিউটেশন প্রবাবিলিটি বেশি, তাহলে দেখা যায় যে আমার সবচেয়ে বেশি হয় যে এই তো নাম্বার অফ জি বিয়োগ নাম্বার অফ সি। কেন, কারণ কি সাইটোসিন বা সি যে নিউক্লিওটাইডটা আছে সেটা বেশি মিউটেটেড হয়ে বা এটার মিউটেশন প্রবণতাটা বেশি, এবং এটা কোথায় কনভার্ট হয়ে যায়, থায়ামিনে, ঠিক আছে, সরি থায়ামিনে কনভার্ট হয়ে যায়, যেটা হচ্ছে যে টি নিউক্লিওটাইড। সো ফরওয়ার্ড হাব স্ট্র্যান্ডে, যেহেতু ফরওয়ার্ড হাব স্ট্র্যান্ডে কি থাকে, সিঙ্গেল স্ট্র্যান্ডে থাকে, তাইলে সি এর মিউটেশন ক্ষমতাটা বেশি হয়। তো সি এর মিউটেশন প্রবাবিলিটি বেশি থাকার কারণে সিটা কি হবে, শর্টেজ থাকবে এবং ডিটা নরমাল থাকবে। এবং ডাবল স্ট্র্যান্ডে যেহেতু আমার সিঙ্গেল স্ট্র্যান্ডে কি হয়ে গেছে, সি এর শর্টেজ বেশি হয়ে শর্টেজ হয়ে গেছে, মানে সি এর ঘাটতি হয়ে গেছে, তাহলে সি এর সাথে কমপ্লিমেন্টারি ভাবে কে জয়েন করে, বন্ড জয়েন করে কে, জি। যেহেতু সি এর ঘাটতি হয়ে গেছে তার জন্য ওইখানে কি হয়ে যাবে, জি এরও ঘাটতি হয়ে যাবে ডাবল স্ট্র্যান্ডে। তার জন্য এই দুটো লাইন একটু মাথায় রাখতে হবে যে ফরওয়ার্ড হাব স্ট্র্যান্ডে কি হয়, সি এর শর্টেজটা থাকে আর জি নরমাল থাকে, আর রিভার্স হাব স্ট্র্যান্ডে জি এর শর্টেজটা থাকে আর নরমাল থাকে কে, সি। এই বেসিক থিওরিটা ইউজ করেই আমরা ধরে ফেলতে পারবো, আনুমানিক ধারণা করে ফেলতে পারবো যে আমার ওডিসিটা কোথায় থাকে। তো এখানে যেটা আছে আমরা একটু খেয়াল করি, এখানে যে পোর্শনটা আছে, কারণ কি এখানে এই পোর্শনে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে হচ্ছে যে রিভার্স হাফ স্ট্যান্ড কাজ করতেছে। রিভার্স হাফ স্ট্যান্ড কাজ করার কারণে এখানে নাম্বার অফ জিটা শর্টেজ হবে আর নাম্বার অফ সিটা নরমাল থাকবে। যদি নাম্বার অফ জিটা শর্টেজ হবে, শর্টেজ যেহেতু এখান থেকে যদি আমি এখানে যেতে থাকি, তাহলে অবশ্যই আমার জি এর সংখ্যাটা কমতে থাকবে। জি এর সংখ্যাটা কমতে থাকলে মানে কি, ছোট ভ্যালু থেকে যদি আমি বড় ভ্যালুটা বিয়োগ করা শুরু করি, বা আমার যেটা থেকে বিয়োগ করতে সেই সংখ্যাটা সেটা যদি ছোট দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভ্যালুটা কি হবে, টোটাল ভ্যালুটা ডিক্রিজ হতে থাকবে। এবং অন্যদিকে এই পোর্শন থেকে যেহেতু এখানে কি ফরওয়ার্ড হাফ, সরি এখানে রিভার্স হাফ স্ট্যান্ডে কাজ করতেছে, সরি এখানে ফরওয়ার্ডে কাজ করতেছে, তাহলে সি এর শর্টেজটা হবে। আমরা ব্লুটা নিয়ে চিন্তা করতেছি, যদি ফরওয়ার্ডে কাজ করে তাহলে ফরওয়ার্ডে কে শর্টেজ থাকে, সি শর্টেজ থাকে, জি নরমাল থাকবে। যেহেতু আমি যে সংখ্যাটা বিয়োগ করতে সেটা শর্টেজ হবে, মানে এটা ছোট দিয়ে থাকবে, তাহলে এটা নরমাল আছে, তাহলে এটা বিয়োগ করলে অবশ্যই কি হবে, ইনক্রিজ হয়ে থাকবে, কারণ কি আমি যে সংখ্যাটা বিয়োগ করতে সেটা সর্বদা ছোট হইতেছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে যে কি হয়, নাম্বার অফ জি মাইনাস নাম্বার অফ সি ডিক্রিজ করতে করতে হঠাৎ করে
বাড়া শুরু করে। তাহলে আমরা বলতে পারি যে ওই পয়েন্টটা কি, আমরা দেখছি যে ওরিসিতেই এই কাজটা করে থাকে। তাহলে আমরা বলতে পারি যদি কোনো একটা পয়েন্ট পাই যেখানে নাম্বার অফ জি মাইনাস নাম্বার অফ সিটা কমতে কমতে হঠাৎ করে বাড়া শুরু করছে, তাহলে আমি বলতে পারবো, একটা ধারণা করতে পারবো যে ওইটা ওরিসি হতে পারে। ওই পজিশনটা বা ওই পোর্শনটা আমার কি করতে পারে, ওরিসি বৈশিষ্ট্য বহন করতে পারে। তো এই ধারণাটা নিয়েই আমরা স্কিউ ডায়াগ্রামটা ড্র করব যে কোনো ইয়ার ক্ষেত্রে, যে কোনো আমাদের যদি জিনোম দেওয়া থাকে, জিনোমের ক্ষেত্রে আমরা স্কিউ ডায়াগ্রাম ড্র করে একটা প্রবাবিলিটি ধারণা নিতে পারবো যে আমার ওরিসি কোথায় কোথায় হতে পারে। যেমন ধরে নেন আমাকে একটা, এই যে নিচে দেওয়া আছে সেটাকে জিনোম দেওয়া আছে, সম্পূর্ণ একটা জিনোম দেওয়া আছে। এখন আমার ধারণা করতে হবে যে এই জিনোমের কোন পোর্শনে আমার ওরিসি থাকতে পারে। তো আমার একটা ইনপুট কি দেওয়া আছে, আমার কি করবে, স্কিউ ডায়াগ্রামটা কি, নাম্বার অফ জি মাইনাস নাম্বার অফ সি ফর ফার্স্ট কে নিউক্লিওটাইড অফ জিনোম, ঠিক আছে, জিনোম। এবং আমার আউটপুটটা কি হবে, ডায়াগ্রামটা প্লট স্কিউ ডায়াগ্রাম এগেইনস্ট কে। এখানে যে কে এর নাম্বারগুলো মানে কোন পজিশনে, 0তম পজিশন, 1তম এরকম করে পজিশনগুলো দেওয়া আছে। টোটাল এখানে কয়টা আছে, 20টা আছে। সো ফার্স্ট অফ অল যেটা আছে 0তম পজিশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে 1তমটা, কে এর 1 নম্বরটা। তো এখানে 0তম অবস্থায় কি ছিল, আমার কোনো স্ট্রিং জিনোম দেওয়া নাই। ইট মিন্স কি, আমার সি এর সংখ্যাও 0, জি এর সংখ্যাও 0, তার জন্য টোটাল কত আছে, 0 আছে। কিন্তু আমি 1তম পজিশনে যখন গেছি তখন আমার কি আছে, সি এর সংখ্যা কত আছে, 1 হইছে, কিন্তু জি এর সংখ্যা কত হয়, এখানে আমার জি এর সংখ্যা এখনো 0, তো 0 থেকে 1 বিয়োগ করলে -1, তার জন্য এটা এই পোর্শন আছে। এবং এ এবং টি কিন্তু কোনোই নাম্বারে তারতম্য করতেছে না, তার জন্য এটা এখানে এ পর্যন্ত 1 আছে। কিন্তু যখন এই পজিশনে আসলাম জি, এখন সি এর সংখ্যা কত আছে, 1 আছে, আর জি এর সংখ্যা কত হয়ে গেছে, 1 হয়ে গেছে, তার জন্য 1 থেকে 1 বিয়োগ করলে এটা এই 0 পজিশন আছে। এবং আবার জি এর ভ্যালু 1 বাড়লো তাই 1, আবার জি এর ভ্যালু 1 বাড়লো তাই 2 হয়েছে, এবং এখানে সি কত হয়েছে, 2 হয়েছে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 2, এভাবে করে এখানে 80 থাকার কারণে এবং সি আবার কমে যাওয়ার কারণে এখানে কি হয়েছে, সি এর ভ্যালু 3 হয়েছে, জি এর ভ্যালু 3, তার জন্য এটা 0 আসে গেছে। একইভাবে এরকম করে স্কিউ ডায়াগ্রামটা কি হয়েছে, আপ ডাউন করছে। কিন্তু আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে নাম্বার অফ জি মাইনাস নাম্বার অফ সিটা ডিক্রিজ করছে, কমছে, বাট বাড়েনি। আর এই পয়েন্টে এসে কি হয়েছে, একদম নরমাল ছিল বাট বাড়ছে। আমরা যদি যেখানে দেখি যে এই পজিশনে যদি একটু খেয়াল করি, এখানে কমতে কমতে বাড়ছে। একটু ভালো করে খেয়াল করি, এটা কিন্তু সমান ছিল, মানে কোনো নাম্বার অফ তারতম্য ঘটে নাই তারপর যে বাড়ছে, এটা হবে না। আমার অবশ্যই এমন পয়েন্টগুলো বের করতে হবে যেগুলোতে কমতেছে, কমতে কমতে বাড়ছে, যেমন এই পয়েন্টটা বি আকৃতির শেপ ধারণ করছে, একইভাবে এই পয়েন্টটা। তাহলে আমি বলতে পারি যে এই যে জিনোমটা আছে সেটা যদি এই পোর্শনে যদি আমি একটা বক্স কেটে নিই, তাহলে আমি আনুমানিক ধারণা করতে পারি যে কি আরওসি, সরি, ওরিসির কি করতে পারি, আমরা ওরিসি একটা পেতে পারি এই একটা পজিশনে, আর হচ্ছে এই পজিশনে, এই দুইটা পজিশনে আমার কি ওরিসি থাকার সম্ভাবনা বেশি। তো আমরা স্কিউ ডায়াগ্রাম থেকে একটা ধারণা নিতে পারি যে ওরিসি কোথায় আছে। যেমন ইকুয়ালাইয়ের ক্ষেত্রে আমরা এর আগে দেখছিলাম যে ইকুয়ালাই আমরা নরমাল থিওরি অ্যাপ্লাই করে আমরা ইকুয়ালাইয়ের ক্ষেত্রে কি বের করতে পারছিলাম, হিডেন মেসেজ বের করতে পারছিলাম, মানে কি ওরিসি বের করতে পারছিলাম। যাই হোক, তো আমরা এখানে দেখতেছি যে এই স্কিউ ডায়াগ্রাম দিয়ে বের করতে পারি নাকি, যেরকম দেখতেছি এখানে ইনক্রিজ করতে করতে ডিক্রিজ হয়েছে, এটা হবে না। কিন্তু আমরা এই পোর্শন দেখতে পাচ্ছি যে এটা ডিক্রিজ করতে করতে ইনক্রিজ হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই পোর্শনে যদি আমি একটা ডিএনএ বক্স যেটা আছে, আমরা যেরকম কি দেখলাম যে ক্লাম্পের জন্য আমরা কি করতাম, যে একটা লেন্থের বক্স কেটে নিতাম, তবে ওখান থেকে হিডেন মেসেজ বের করার চেষ্টা করতাম। যদি হিডেন মেসেজ বের হতে পারে তাহলে এটাই হবে ওরিসি। তো আমরা এখানে ট্রাই করব যে এটাকে কি করব, এই পোর্শনটা কেটে নিয়ে আমরা এটাতে অ্যাপ্লাই করার চেষ্টা করব যে আমরা এটা মানে কি ওরিসি নাকি। কারণ কি আমরা জানি ফ্রিকোয়েন্ট যদি হিডেন ম্যাচটা বের করতে পারি বা মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ড যদি আমরা এখান থেকে বের করতে পারি, তাহলেই আমরা এটাকে ওরিসি হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে, ওরিসি হিসেবে ব্যাখ্যা দিতে পারবো বা এটা গ্রহণ করতে পারবো। তো এটা হচ্ছে যে আমার ওরিসি পজিশনটা হতে পারে। এখানে ওরিসি বলতে আমরা এক্স্যাক্টলি যে ওরিসি তা না, কিন্তু ওরিসি এখানে হতে পারে সেটা। তো আমরা এখন দেখতেছি ওই পোর্শনটা ধরে নেন আমরা এটা বের করে নিলাম। বের করার পর তাহলে আমরা এখানে দেখতেছি যে মিনিমাম স্কিউ ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পেলাম যে এই পোর্শনটা আমরা কাট করে নিছি ওই আগের মতো 500 নিউক্লিওটাইডের পোর্শনটা আমি বক্স আকারে কাট করে নিছি। এবং দেখা গেল যদিও বা কাট করার পর দেখা গেল যে এখানে কোনো ফ্রিকোয়েন্ট নাম্বার পাওয়া যাচ্ছে না। তো আমাদের এখানে সমস্যাটা কি হলো, যে ফ্রিকোয়েন্ট নাম্বারটা পাওয়া যাচ্ছে না। এর জন্য আমরা এর আগের ক্লাসে যেমন ভিব্রিও কলারের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্ট ওয়ার্ডগুলো পেলাম, সেটা দেখতে আমরা একটু গবেষণা করলে ইনশাআল্লাহ আমরা একটু ধারণা করতে পারবো যে কি কি
এখানে কি সমস্যা হয়েছে বা সমস্যাটা সমাধান করার জন্য কি করতে পারি। তো এখন একটু আমরা দেখি ফাইন্ডিং ফ্রিকোয়েন্সি ওয়ার্ড উইথ মিসম্যাচ। এখন আমরা আরেকটু একটা অ্যাডভান্স একটা কাজ করব। আমরা ধরে নিলাম আমরা যেমন কি এর আগে যখন বিব্রিয় ক্যালারা হিডেন মেসেজ যখন বের করতেছিলাম বিব্রিয় ক্যালারা, তখন দেখলাম যে এটিজিএ টিসি এএজি এটা এবং এর রিভার্স কমপ্লিমেন্ট সহ টোটাল আমি কত 9 মার্ক কত পেতে পারি, 6 ফ্রিকোয়েন্সির 9 মার্কটা পেতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা কি এর থেকে আরো বেশি পেতে পারি? মানে কি এখানে যে 6 পেলাম, 6 এর জায়গায় কি আমি কি আরো বেশি পেতে পারি? হ্যাঁ, পাওয়া যায় যদি আমি একটা মিসম্যাচ টলারেট করি। একটা মিসম্যাচ বলতে আমি ধরে নিলাম যে যে কোনো একটা পজিশনে একটা ভ্যালু বা একটা নিউক্লিওটাইড ভুল হতে পারে বা একটা নিউক্লিওটাইড মিলতে নাও পারে। যেমন এর ক্ষেত্রে কি হয়েছে, সি পজিশনে আমি জানি যে আমার লাস্ট পজিশনে জি থাকবে, কিন্তু এখানে সি আছে, এটাকে আমি কি করে নিলাম, টলারেট করে নিলাম। মানে কি একটা মিসম্যাচ টলারেট করে নিলাম যে এটাকে আমি কাউন্ট আকারে নিব। এটাতে গেল এবং এটাতে কি দেখলাম যে একটা পজিশন, যেমন সেকেন্ড পজিশনে এ, এখানে কিন্তু টি দেওয়া আছে, এটা এ। তাহলে এখানে আমি কি করলাম যে 9 মার্ক যেটা আছে হুবহু সম্পূর্ণ না মিলে আমি ধরে নিলাম যে একটা মিসম্যাচ হলেও আমি এটাকে কাউন্ট করব। তার জন্য দেখা যাচ্ছে যে আমার কি হয়ে গেছে যে আমি এখন টোটাল 6টা জায়গায় কয়টা পাচ্ছি, আমি 8টা পাচ্ছি। ঠিক আছে, আমার 8টা পাওয়া হচ্ছে কি বলে এটাকে রিভার্স কমপ্লিমেন্ট সহ, এবং মিসম্যাচ কত 1, মানে কি একটা লেন্থ আমি মিসম্যাচ করছি। তো এখন আমি যেটা করব যে আমার যে প্রবলেমটা আছে সেটাকে আরেকটু ব্রড করব, যে আমার ফ্রিকোয়েন্ট ওয়ার্ড যেটা ছিল এখন ফ্রিকোয়েন্ট ওয়ার্ডকে আমি মিসম্যাচ সহ প্রবলেমটা সলভ করব। তো আমার ইনপুট কি থাকবে, একটা টেক্সট থাকবে এবং আমি কত লেন্থের ওয়ার্ডগুলো প্যাটার্নটা নিব সেটা, এবং ডি হচ্ছে যে আমি ম্যাক্সিমাম ডিটা নিউক্লিওটাইডকে মিসম্যাচ করব। যেমন এর ক্ষেত্রে কি হবে, আমি যদি এর ক্ষেত্রে চিন্তা করি আমার টেক্সটটা দেওয়া আছে এবং কে হচ্ছে যে 9 এবং ডি ইকুয়ালস টু 1, কেন আমি একটা মিসম্যাচ হাইয়েস্ট একটা মিসম্যাচ টলারেট করছি। আমার যদি দুইটা মিসম্যাচ হতো তাহলে আমি ওগুলো এখানে কাউন্ট করে নিই, তাহলে ম্যাক্সিমাম ডি হচ্ছে যে ম্যাক্সিমাম। তো অলমোস্ট ফ্রিকোয়েন্ট কেম আর উইথ আপ টু ডি মিসম্যাচ ইন আ টেক্সট। ঠিক আছে, তো আমরা এই ধারণা যদি নেই, এই ধারণা চিন্তা করে যদি আমি ওই যে ডিএনএ বক্সটা পেলাম স্কিউ ডায়াগ্রামের কারণে, যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে তখন আমি ইকুয়ালের যে ডিএনএ ওরিসির যে বক্সটা পেলাম বা ক্লাম্প যেটা পেলাম সেটাতে আমি যদি ওয়ান মিসম্যাচ হিসেবে আমি যদি মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ড বের করতে যাই 9 মারের জন্য, তখন দেখা যাচ্ছে যে আমি একটা পেতে পারি এবং দুটো কি হয়, তখন দেখা যাচ্ছে যে আমার একটা মিসম্যাচ হচ্ছে এখানে এবং আরেকটা হচ্ছে যে এদিকে। তো দেখা যাচ্ছে যে তখন আমি কি পাই, সরি, তখন আমি কি পেতে পারি, হিডেন মেসেজ পেতে পারি। তাহলে আমি বলতে পারি যে আমি যে ওরসিটা বের করছি সেটা রাইট। ঠিক আছে, যেহেতু হিডেন মেসেজ আমি এখানে পেয়ে গেলাম, তাহলে আমি বলতে পারি যে আমার ওরসি যেটা বের করছি সেটা ইকুয়ালের জন্য রাইট। এখন আমরা ইকুয়ালিটা দেখলাম যে অনেক সিম্পল ভাবে একটা ভি শেপ বা বি কার্ভ একটা জেনারেট করলো, মানে ডিক্রিজিং থেকে ইনক্রিজিং হলেও আমরা অনেক সহজে ইকুয়ালিটা বের করতে পারছি। বাট সকল ক্ষেত্রে যে এভাবে হবে সেটা না। যেমন এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট কিন্তু আছে, দেখেন এখান থেকে একটা বি শেপ জেনারেট করতেছে, এখানে বি শেপ জেনারেট করতেছে, অনেকগুলো জায়গায় বি শেপ, একটা দুইটা তিনটা এই চারটা পাঁচটা ছটা অনেকটাই বি শেপ জেনারেট করতেছে। যেমন এটা কি, এটা থার্মোটোগা পেট্রোফিলা যেই ব্যাকটেরিয়াটা আছে তার ক্ষেত্রে আমি যদি স্কিউ ডায়াগ্রামটা অ্যাপ্লাই করি দেখা যাচ্ছে অনেকগুলো পোর্শনই আছে যেটাকে আমি কি করতে পারি ডিএনএ বক্স হিসেবে কনসিডার করতে পারি, মানে ওরিসির ক্যান্ডিডেট হিসেবে কনসিডার করতে পারি, এবং তখন ওগুলোকে পিস পিস করে কেটে আমাকে দেখতে হবে কার ক্ষেত্রে হিডেন ম্যারেজটা বের হচ্ছে, যার জন্য হিডেন ম্যারেজটা কাজ করবে। যদি না কাজ করে তখন আমাকে কি করতে হবে, মিসম্যাচটা দেখতে হবে। তারপর মিসম্যাচ আমি হাইয়েস্ট মিসম্যাচ দিব, ওই মিসম্যাচ অনুসারে যদি আমি হিডেন ম্যারেজ পাই তাহলে আমরা বলতে পারবো যে আমার কাঙ্ক্ষিত ওরিজিনটা পেয়ে গেছি। তো এই লাস্ট আমাদের এই লেকচারে আমরা কি দেখলাম, আমরা যদি সামারাইজ করি, সামারাইজ করলে বুঝতে পারি যে আমরা নাম্বার অফ জি থেকে মাইনাস নাম্বার অফ কিউ থেকে নাম্বার অফ জি মাইনাস নাম্বার অফ সি থেকে আমরা স্কিউ ডায়াগ্রাম ড্র করলে তাহলে যেখানে নাম্বার অফ জি মাইনাস নাম্বার অফ সিটা ডিক্রিজিং টু ইনক্রিজিং হবে, বি কার্ভ জেনারেট করবে, সেখানে আমরা ওরিসি পাওয়ার সম্ভাবনা বেশি। যদি একাধিক ওরিসি ক্যান্ডিডেট পেয়ে যায় তখন আমাকে কি করতে হবে, ওরিসি একাধিক ক্যান্ডিডেট থাকতে পারে, আর যখন দেখবো যে ওরিসিতে আমি কি পাচ্ছি না, হিডেন মেসেজ পাচ্ছি না, তখন আমাকে অবশ্যই কি করতে হবে, ওয়ান মিসম্যাচ বা ডি মিসম্যাচ টলারেট করে আমরা কি করব, ওইটাকে ওইখান থেকে হিডেন মেসেজ বেজ করা ট্রাই করব। তো এই চ্যাপ্টারের শেষে এই চ্যাপ্টারের কাজটা ছিল যে আমার যে ডিএনএর যে ওরিসিটা আছে সেটা একটা বেসিক ধারণা দেওয়া, এবং কিভাবে আমরা একটা ওরিসিকে আইডেন্টিফাই করতে পারি
সেটা করা। এই চ্যাপ্টারের এই দুটোই কাজ ছিল। তো আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেটা আল্লাহর রহমতে শেষ হয়েছে। আজকে তাইলে এটুকু ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো সমস্যা হলে আমরা নেক্সট ক্লাসে এই দুইটা লেকচারের উপর, লেকচার 1 এবং লেকচার 2 এর উপর ডিসকাশন ক্লাস দিব রবিবার ইনশাআল্লাহ। তো আপনারা ট্রাই করবেন ওই ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।